শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এক একজন কিভাবে কাতরাচ্ছে। হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন। ঢাকা মেডিকেলের মর্গে এখনো পড়ে আছে আজ বেওয়ারিশ লাশ, দ্রুত শনাক্তের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ। রাজ্য সরকারের পদত্যাগ দাবি। গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কর্মীটোলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ একথা বলেন। এদিকে 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে 90 দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তা উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে আন্দোলনে নিহত কয়েকজনের মরদেহ। তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবিও জানান সমন্বয়করা। শনিবার দুপুরে রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবি করেন এই ছাত্রনেতা। এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 2200 রোগী, যাদের মধ্যে এখনো ভর্তি 163 জন। এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে
তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য। আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। অ্যাটেন্ডেন্টদের ব্যাপারেও যে সিস্টেম করতে চাচ্ছে, অনেকে বেশি জড়ো হয়ে গেলে এখানে কিন্তু ইনফেকশন হতে পারে। আন্দোলনে নিহত 8 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। দ্রুত লাশগুলোর পরিচয় শনাক্তের দাবি জানান এই চিকিৎসক। এই লাশগুলো আসলে যাদের সন্তান, যাদের ভাই, যার হাজবেন্ড, তাদের তো পাওয়ার অধিকার আছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় শহীদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত উপদেষ্টারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে পুনর্নির্মাণ করাই বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টারা। প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। আজকে এখানে এসেছি আমরা আমাদের মুক্তিযুদ্ধের 20 শহীদদের স্মরণে। বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, বাংলাদেশকে সর্বতভাবে আবার নতুন করে গড়ে তোলার একটা বড় দায়িত্ব। রাতের সময় আরও থাকছে। ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিক হত্যার বিচার সহ 13 দাবি গণমাধ্যম সংস্কার উদ্যোগের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান। এবার চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এ মামলাটি হয়। ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্বিতীয় আসামি করা হয়।
অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মুস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40-50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই দুপুর 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর, শেখ হাসিনা এবং নওফেলের নির্দেশে আসামিরা ছাত্রছাত্রীদের দিকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক এমপি এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের আগে পরে দেশ ছাড়েন বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য, তবে বেশিরভাগই দেশ ছাড়তে পারেননি। ক্ষমতায় থাকাকালে নানা অপরাধ ও অনিয়মের অভিযোগে এখন একের পর এক মামলায় গ্রেপ্তার হচ্ছেন তারা। এবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ডে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চট্টগ্রাম 11 আসনের এই সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ করতে 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, আর আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার ভোর 6:30টার দিকে নগরীর বাইজিদ বোস্তামি মাজার এলাকা থেকে গ্রেপ্তার হন এম এ লতিফ। এদিকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সদরের রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার একটি বিশেষ টিম। পরে তাকে স্থানীয় পুলিশের হেফাজতে রাখা হয়। শনিবার বিকেলে তাকে সদর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় কথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুল সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুললেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, পাশের দেশের সহযোগিতায় খুন করা হয় 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।
শনিবার রাজধানীর একটি হোটেলে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৩ দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে ১৫ বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাইনি নয়, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত। স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় শহীদ সেনাদের নামে দীর্ঘ সময় ধরে চলে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দল গঠনের আগে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে চান সমন্বয়করা। তবে তারা এও বলছেন বিদ্যমান দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এ কারণে নতুন দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয়, তবে এখনো বাকি রাষ্ট্র সংস্কার। এই গুরু দায়িত্বের ভারও তরুণদের কাঁধে। তাই এবার ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তারুণ্যের পদচারণায় দূর হবে বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্র, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপে তরুণরা কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে, এমন প্রশ্ন সবার মনে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব, রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ পুরো রাষ্ট্র কাঠামো। আমরা রাজনৈতিক দল গঠন করব এটা আমরা এখনো আলোচনায় আনি নেই। রাষ্ট্রটা সংস্কার হোক, ইনস্টিটিউশনগুলো সংস্কার হোক, এগুলো শক্তিশালী হয়ে উঠুক, শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক, বিচার বিভাগ স্বাধীন হয়ে উঠুক, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারুক। আমরা এখনো কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না, তবে রাষ্ট্র সংস্কার নিয়ে যে গঠনমূলক কাজগুলো সেটা করার চেষ্টা করতেছি আমরা। আর রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা এটা উন্নত করার চেষ্টা করছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপ রয়েছে জানিয়ে সমন্বয়করা বলছেন সময়ে বাতলে দেবে তরুণদের এগিয়ে যাওয়ার গতিপথ। জনগণের প্রত্যাশা আছে, তারা চাচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, যেহেতু অপরাপর রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়েছে, মানুষ ভাবে যে তরুণদের মাধ্যমে একটা দল আসুক, তা আমরা সেটাও বিবেচনায় রেখেছি। এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদকে দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আরও সুসংগঠিত করার কাজ চলছে বলে জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, লিড দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা এখনো রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা সংস্কারের জন্য আমরা সেই মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চাচ্ছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে স্বাধীন সাংবাদিকতার প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কারে 13 দফা দাবি তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় কর্পোরেট ইন্টারেস্ট, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠন এবং নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ। দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আমি আমার সন্তানকে যেই গণমাধ্যম বিশ্বাস করাতে পারিনি, সেই গণমাধ্যম জনগণ বিশ্বাস করবে সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক এই পরিচয়টা দিতেই আমার কাছে বিব্রত লাগে। প্রত্যক্ষভাবে আমরা পুঁজির মালিকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছি। মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য
যা যা করা দরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেন সবাই নিতে পারি। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাংবাদিক হত্যার বিচার যেসব মালিক ও নীতি নির্ধারক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচার, গণমাধ্যমের সার্বিক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ 13 দফা দাবি তুলে ধরেন উদ্যোগের সংগঠকরা। তারা বলেন, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো দিয়ে গণমাধ্যম কর্মীদের মুক্তি মিলবে না। যে সমস্ত গণমাধ্যম সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তারা আসলেই সেই অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে কিনা এবং সংবাদকর্মীদেরকে তার আলোকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা সেটা বের করতে হবে। নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে, সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে, একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। সাম্প্রতিক গণহত্যায় এক শ্রেণীর সাংবাদিকদের দায় আছে বলে জানান সিনিয়র সাংবাদিকরা। কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা। সংবাদপত্র জগতে 3টা অভ্যুত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোভ পক্ষপাতের। দলমত নির্বিশেষে পেশার স্বার্থে দেশের সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। এইগুলো নতুন বাংলাদেশে চলবে না। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন তারা। এর আগে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এবার দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকাল 9টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান কর্মচারীরা। আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমরা মাস শেষে বেতন পাই না, কোম্পানি আমাদের ঠিকভাবে বেতন দিচ্ছে না, আমরা এই বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। বিগত 10 বছর যাবত আমি এলজিতে সার্ভিস দিচ্ছি, তারপরে আমার বেতন এখনো বাড়ে নাই। আমরা যেহেতু অফিস থেকে একবার রাস্তায় নেমেছি, আমাদের দাবি আমরা আদায় করে তারপরে এই রাস্তা থেকে যাব। বিকেল 3টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। পরে কর্মচারীদের সংগঠন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেয়া হয়। যেহেতু আমরা এখন একটি দিক নির্দেশনা পেয়েছি এবং আমাদের মেসেজটি উনি অবগত হবেন মর্মে ওনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশ্বাস পেয়ে বিকেল 5:30টায় কর্মসূচি শেষ করেন আউটসোর্সিং কর্মীরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে রংপুর মেডিকেলে গৃহবধূ ফাতেমা বেগমের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত কমিটি। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক রোগীর। এ ঘটনায় গাফিলতির অভিযোগ উঠে রংপুর মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিরুদ্ধে। তদন্ত কমিটি গঠন হলেও আলোর মুখ দেখেনি তা। এছাড়াও হাসপাতালের নানা অব্যবস্থাপনাও তদন্ত করবে এই কমিটি। রাতের সময় আরও থাকছে রাওয়ালপিন্ডি টেস্টের আগে ধাক্কা, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার মাঝেই ইনফর্ম ওপেনার জয়ের ইনজুরি। স্কোয়াডে থাকা সাদমান ছাড়াও বিকল্প হিসেবে বিবেচনায় এ দলের বিজয় ও দীপু। বকেয়া 5 কোটি টাকা আদায় সহ চাকরিতে পুনর্বহাল করার দাবিতে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর সামনে মানববন্ধন করেছে সংগঠনটির চাকরিচ্যুত 60 জন কর্মকর্তা ও তাদের পরিবার। এ সময় তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে এফবিসিসিআই অফিসে স্মারকলিপি দেন। মামলা চলমান থাকায় আইনগত দিক বিবেচনা করে দাবি পূরণের আশ্বাস দিয়েছে এফবিসিসিআই বর্তমান পরিষদ। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। শিল্পায়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন সহ দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি।
2019 থেকে 2021 মেয়াদকালের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট হিসেবে শেখ ফজলে ফাহিম দায়িত্বে থাকাকালে 2020 সালে সংগঠনের ব্যয় সংকোচনের নামে 62 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি ছাড়তে বাধ্য করে FVCCI। ওই সময় চাকরি হারানো কর্মীরা শনিবার সকালে মানববন্ধন করেন। এ সময় তারা তাদের ন্যায্য পাওনা দাবি করেন, চান চাকরিতে ফেরার সুযোগ। আমি যখন রিজাইন করছি তখন ওরা আমাকে ছাড়ে না, ওনাদের স্বার্থে আমাকে ছাড়ে না, এখন আমাকে এমনভাবে হারিয়ে অল্প কয়টা টাকা দিয়ে বিদায় করছে, দিতে আমি চলতে পারি না, আমি ভীষণ অসুস্থ। 20-30 লক্ষ টাকা কমপক্ষে আমাকে 24 বছরে আমি পাওনা হয়েছি, তাতে আমি পাইছি 4 ভাগের 1 ভাগ। তাদের দাবি, বেআইনিভাবে চাকরি হারানোর পর থেকেই তারা ভুগছেন আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণায়। পিয়ন থেকে একদম টপ টু বটম পর্যন্ত একই ফর্ম, সবাইকে গণহারে সে রিজাইনের সিগনেচার নিয়ে নিল। এটা ভিতরে কি লেখা আদৌ আমরা কিন্তু দেখতে পারিনি। টোটাল পাওনা তার মাত্র 1/4, 25% মাত্র 25 ভাগ টাকা দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। এ সময় তাদের দেয়া স্মারকলিপি গ্রহণ করে FVCCIর বর্তমান পর্ষদ। দেয়া হয় আইনগত দিক বিবেচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস। মামলা চলা থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না, এটা সাবজুডিস হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে আজকে যে তারা মামলাটা প্রত্যাহার করে নেবে, কোনো বাধা বিঘ্ন না থাকে। আমি আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, উনিও তাদের প্রতি সহানুভূতিশীল। আসলে আমাদের পুরো পরিষদ তাদের প্রতি সহানুভূতিশীল। আমরা আশা করি একটা ফয়সালা হবে। 72 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাঈদ কিংবা আহত শিক্ষার্থীর মর্মস্পর্শী সংলাপ। ছাত্র আন্দোলনের রাজপথে ঘটে যাওয়া এমন নানা ঘটনা ফুটে উঠেছে রাজধানীর দেয়ালে দেয়ালে। সঙ্গে যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবির প্রসঙ্গ। আর এসব নিয়ে রাজধানীতে শুরু হয়েছে গণদেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি। একদল গাইছে গান, আরেক দলের হাতে রং তুলি, চক পেন্সিল। এ থেকে দেয়ালে যে চিত্র ফুটে উঠছে তাতে প্রকাশ পাচ্ছে নানা প্রতিবাদী স্লোগান ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে এ কাজ চলবে সায়েন্স ল্যাব পর্যন্ত। আমরা শেখ হাসিনার বিচার চাই, যে পর্যন্ত না এই বিচার হবে সে পর্যন্ত আমরা গণগ্রাফিটি আঁকতে থাকবো। আমরা চাচ্ছি আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা যেন আমরা পেয়ে থাকি। আমরা এখানে করতেছি যেন সবাই দেখে এবং তাদের মনের মধ্যে এই কথাটা যেন জেগে ওঠে। যে স্বৈরাচারী সরকার যার পতন হয়েছে তার তো বিচার হয়নি, তো তাকে অবশ্যই আইনি আওতায় আনতে হবে খুব তাড়াতাড়ি। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেয় আবু সাঈদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে ঢাকার দেয়ালগুলোতে। এছাড়া ধর্ষকের ফাঁসির দাবি, পাহাড়ে শান্তি সহ দেশের বিভিন্ন ইস্যুতে দেয়ালে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রত্যয়ের বাণী ফুটিয়ে তুলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগের যে যা আছে ওগুলো সব উঠে আমরা নতুন করে দেশ গড়তে চাইতেছি। আমরা একটা মেসেজ তৈরি করব, যে মেসেজটা দিয়ে মানে পথে যারাই আসবে যাবে দেখে এটা যেন ইন্সপায়ার হয়। এখানে একজন মহিলা তার শাড়ির আঁচল দিয়ে হচ্ছে একজনকে ফাঁসি দিচ্ছে, আর কি মেনলি বোঝাতে চাচ্ছি যেটা রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত হচ্ছে ফাঁসি দেয়া। আঁকিয়েদের আশা তাদের এসব কাজ সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের, আর তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আগামী প্রজন্ম। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে আবারও চড়া কাঁচা মরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম 40-50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। খুচরায় দাম ছুঁয়েছে 400 টাকা। মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকায়। একদিনের ব্যবধানে শনিবার সেই মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, যার খুচরা বাজার দর ছাড়িয়েছে 350 টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া এদিন অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, পেঁপে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও অধিকাংশের দামই চড়া। তবে বিক্রেতাদের গলায় উল্টো সুর। তাদের দাবি, বাজার আগের তুলনায় কমতির দিকে। সবকিছুই দাম ওইভাবে, আলু 60 টাকা, পেঁয়াজ 110 টাকা,
দাম কমে নাই। আগেও কিনছি কিন্তু স্বাভাবিক আছে, মানে বাড়েও নাই কিন্তু আমার কমেও নাই। মাছের দাম বাড়ছে, ব্রয়লার মুরগি 1 সপ্তাহ আগে ছিল 160 টাকা 150 টাকা, এখন আজকে 170 টাকা, 10 to 15% হায়ার। ঠিক আছে, রুই মাছও সেম। আগে বাজার বেশি ছিল, সরকারের সার্ভিস ট্যাক্স দিতে হয়েছে, এখন তো আর ট্যাক্স লাগে না, এই কারণে কমাই দিছে। এদিকে শনিবারও শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন, শিক্ষার্থীদের তদারকিতে দ্রব্যমূল্যে কমতির হাওয়া লাগলেও অনেক জায়গায় কারসাজি করে বিক্রেতারা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। দেখা যাক আজকে ভালো কিছু হবে, আগামীকাল থেকে হয়তো এর প্রভাবটা আমরা পাবো বাজারে। আজকের জন্য অন্যান্য যে বাজারগুলোতে আমরা দেখেছি ব্রয়লার মুরগি 140 টাকা সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম 170 টাকা কেজি, কিন্তু তাদের কোনো ক্যাশ মেমো এরা দেখাতে পারছে না। এটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 170 ও সোনালী মুরগি 260 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রাণচাঞ্চল্য ফিরছে ভোগ্য পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় নতুন করে দাম বাড়েনি কোনো নিত্যপণ্যের। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। পর্যায়ক্রমে আরও স্বাভাবিক হলে আরও ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। 142 টাকা এবারে লিটার পরে আর কি সয়াবিন খোলাটা। সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন 20 টাকা 30 টাকা প্রতি মনে কাটতেছে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 90 হতে 95 পর্যন্ত বিক্রি হচ্ছে। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে 69 থেকে 70 টাকা, মসুর ডাল বিদেশিটা 100 থেকে 102 টাকা। চাকতাই খাতুনগঞ্জে প্রায় 5000 দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেয়া হলেও থামছে না বিক্ষোভ। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, হ্যাঁ, এটা আমরা প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো।
ধর্মঘটের কারণে বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি বিভাগ। চিকিৎসা সেবা ব্যাহত হয় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এরই মধ্যে হত্যার তদন্ত কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এছাড়া হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজিকরের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবুও আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পাকিস্তান টেস্টের আগে বড় ধাক্কা টাইগার শিবিরে। শেষ মুহূর্তে অনুষ্ঠিত ইনফর্ম ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে চোটে পড়েন এই ওপেনার। রোববার এমআরআই পরীক্ষার পর ঠিক হবে তার ভবিষ্যৎ। যদিও এরই মধ্যে বিকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই দলের হয়ে বিজয় দীপুরা পাকিস্তানে অবস্থান করলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স সন্তোষজনক নয় নির্বাচকদের জন্য। রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে দুঃসংবাদ টাইগার শিবিরে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনিশ্চিত মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এ দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে চোট পান জয়। প্রথম ইনিংসে দলের অর্ধেকেরও বেশি রান করা এই ওপেনার সেই চোটের কারণে নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে। জয় ছিটকে গেলে বড় ধাক্কাই লাগবে টাইগার শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিলেন টপ অর্ডারে বড় ভরসার নাম। কদিন আগে ডারউইনে পাকিস্তান শাহিনসকে হারানোর ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই পারফর্ম করেছিলেন সামনে থেকে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি তাই কারা হবেন তা নিয়ে চলছে এখন চিন্তা ভাবনা। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বস্তির নয়। এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই। দ্বিতীয় ইনিংসেও বোল্ট, রান করেন মাত্র 33। অন্যদিকে সাদমান আছেন মূল দলের সঙ্গে। এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলেছেন দুটি 4 দিনের ম্যাচ। সে 4 ইনিংসে 50 মাত্র একটি। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো। রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ 29 মাস পরে। একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরমেন্স, অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া। নিশ্চিতভাবেই এই ম্যাচের আগেই ব্যাকফুটে অতিথিরা। এ দলের ব্যানারে মুশফিক মমিনুলদের পারফরমেন্স আরও ভয় বাড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরিণতি কি হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।